শুভেচ্ছা বাঙালিয়ানার শায়ানহের সংবাদে স্বাগত। তঞ্চঙ্গা। তঞ্চঙ্গা বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 40,000 আর বাংলাদেশে প্রায় 20,000 মানুষের মাতৃভাষা তঞ্চঙ্গা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে এ ভাষা প্রচলিত। বাংলা এবং চাটগাইয়ার সাথে তঞ্চঙ্গা ভাষার প্রবল মিল রয়েছে। তঞ্চঙ্গা জনগোষ্ঠী এ ভাষায় কথা বলেন। প্রায়শই চাকমা এবং বাংলা হরফে ভাষাটি লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জনগণ গ্রহণ করলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতি করতে বাধা নেই বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের উপর হামলা, বাংলা নিউজের 4 সাংবাদিকের ওপর পুলিশের লাঠিপেটা ও ঘুষি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জনগণ গ্রহণ করলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতি করতে বাধা নেই বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার প্রসঙ্গে তিনি একথা বলেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী নিষিদ্ধ হওয়ায় আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, যাদের শীর্ষ অনেক নেতাই বর্তমানে প্রবাসে রয়েছেন। ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যু এবং চীনের বাড়তে থাকা প্রভাবের প্রেক্ষাপটে ক্ষমতায় গেলে কোনো নির্দিষ্ট দেশ নয়, বরং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাকারী দেশগুলোর সঙ্গেই বন্ধুত্ব রাখবে বিএনপি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করলেও তারেক রহমান গুরুত্ব দিচ্ছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থানে। বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে এবং সেই লক্ষ্যেই দলটি এগোচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। শাহবাগে ইনকিলাব মঞ্চ ও পুলিশের মধ্যকার দিনভর সংঘর্ষ আবারও প্রমাণ করল যে বাংলাদেশের রাজনীতি ও আন্দোলন এখনও সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ ও বিচার চাওয়ার অধিকার সাংবিধানিক হলেও সেই দাবি আদায়ে রাজপথকে রণক্ষেত্রে পরিণত করা এবং রাষ্ট্রযন্ত্রের মারমুখী অবস্থান কোনোভাবেই শান্তিপূর্ণ রাজনীতির পরিচয় বহন করে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হল পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপর হামলা। বাংলা নিউজের 4 সাংবাদিকের ওপর পুলিশের লাঠিপেটা ও ঘুষি কেবল ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, বরং এটি তথ্যের অবাধ প্রবাহ ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। পুলিশি বাধা বনাম ইটপাটকেল নিক্ষেপের এই চিরাচরিত সংস্কৃতিতে সাধারণ যাত্রী ও সংবাদকর্মীরা কেন বারবার বলির পাঠা হবেন? শান্তিপূর্ণ ও সংঘাতহীন আন্দোলন তখনই সম্ভব যখন রাষ্ট্র সহনশীল হবে এবং রাজনৈতিক পক্ষগুলো সংঘাতের বদলে আলোচনার ওপর গুরুত্ব দেবে। যতক্ষণ পর্যন্ত জোর যার মুল্লুকতার নীতিতে রাজপথ নিয়ন্ত্রণের চেষ্টা চলবে, ততক্ষণ নিরাপদ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনীতির নামে সহিংসতা বন্ধ করা এখন সময়ের দাবি। ঠাকুরগাঁও 1 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগের এই উপদেষ্টা 2009 থেকে 2014 মেয়াদে পানি সম্পদ মন্ত্রী ছিলেন। 2024 সালের গণ অভ্যুত্থানের পর 17 আগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল। কারাগার সূত্রে জানা গেছে তিনি আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা ও রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের 9 বছরের শিশু হুজাইফা সুলতানা আফনান মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি রাখাইন রাজ্য থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয়েছিল। উল্লেখ্য, 10 জানুয়ারি রাত থেকে সীমান্তে গোলাগুলি চলছিল। সকালে নিজ বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন শিশুটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওমানের মাস্কাটে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা খুবই ভালো হয়েছে এবং তেহরান চুক্তি করতে আগ্রহী। উত্তেজনা প্রশমনে আগামী সপ্তাহেও দুই দেশ বৈঠকে বসবে। তবে আলোচনার মধ্যেই ট্রাম্প একটি কঠোর নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে যে দেশগুলো ইরান থেকে পণ্য কিনবে তাদের পণ্যে সেকেন্ডারি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানকে চাপে রাখার এই দ্বিমুখী কৌশল নিয়েছে ট্রাম্প। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে 10 ফেব্রুয়ারি থেকে শিল্প কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্প কারখানার শ্রমিকরা টানা 3 দিন ছুটি পাবেন। 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দেশজুড়ে টানা ছুটির আমেজ বিরাজ করবে। চট্টগ্রাম বন্দরে বিদেশি ইজারার প্রতিবাদে আন্দোলনে যুক্ত 15 কর্মচারীর বিরুদ্ধে এবার সম্পদ তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি তাদের পায়রা ও মংলা বন্দরে বদলির পর দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে স্থাবর অস্থাবর সম্পদের তদন্ত করতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, ওই কর্মচারীরা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত। তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে। আন্দোলনরত বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এর সমন্বয়ক সহ অভিযুক্তদের বিরুদ্ধে বর্তমান বিভাগীয় তদন্ত চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মচারীরা 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। দীর্ঘ 27 বছর পর বাংলাদেশকে ছাড়াই আজ ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে 10 দলের টি-20 বিশ্বকাপ। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এবং নিরাপত্তাহীনতার অজুহাতে ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করলে বাংলাদেশ নিজেদের সরিয়ে নেয়, যার ফলে সুযোগ পায় স্কটল্যান্ড। এই অভাবনীয় সিদ্ধান্তের ফলে ক্রিকেট বিশ্ব এক বড় আর্থিক ও কূটনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। আইসিসি ও ভারতের কড়া প্রভাবের বিপরীতে বাংলাদেশের এই অবস্থান ক্রিকেটের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দিতে বিসিবি ঘরোয়াভাবে অদম্য বাংলাদেশ কাপ আয়োজন করেছে, যা এখন সমর্থকদের আক্ষেপ মেটানোর মাধ্যম। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।